অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারত নোট ভারবার পাঠিয়ে দিল বাংলাদেশের কাছে, এবং তাতে দেখা হয়েছে 22-23-24 আগস্টের মধ্যে যদি তারেক রহমান দিল্লি পৌঁছান, তাহলে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হবে। আদারওয়াইজ এই বছর নরেন্দ্র মোদী যতটা ব্যস্ত আছেন, আর উনি সময় দিতে পারবেন বলে আশা করা যাচ্ছে না। অর্থাৎ পুরো সিল মেরে দিল ভারত, যে 3 দিন টাইম, 72 ঘন্টা তোমার দিলাম, তোমায় 3টে দিনের 72 ঘন্টা দিলাম। এই 72 ঘন্টার মধ্যে তোমরা যে কোনো একটা দিন আসতে পারো। দিনও মেনশন করে দেওয়া হয়েছে, মানে তারিখ মেনশন করে দেওয়া হয়েছে 22-23-24। তার আগে 21 তারিখ অবধি উনি বাবার ব্যস্ত থাকবেন, আর সেটাও হবে আধা ঘন্টার জন্য। বৈঠকটি হবে আধা ঘন্টার জন্য, সেটাও মেনশন করা আছে। এই যে আমি বরাবরই বলছিলাম না, কোনো এ হয়নি, বাজে কথা রটনা হচ্ছে যে হ্যাঁ এই হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে। আসলে কিছুই হচ্ছে না। ভারত তার অবস্থানে পুরো আগের মতোই অবস্থানে ছিল, যে এলে কথা হবে, না এলে কথা হবে না। এবং নোট অফ ভারবারে একটা জিনিস পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, যে বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুসারে দেখতে গেলে 13 ক ধারা উপধারা 1, সেখানে পরিষ্কার বলা আছে যে মিলিটারি কোর্ট, ক্যামেরা ট্রায়াল, এবং যদি মানে সেক্ষেত্রে কোনো রকম মৃত্যুদণ্ডের ব্যাপার থাকে এবং আইন বহির্ভূত ভাবে যদি বিচার করা হয়, তাহলে ভারতবর্ষ বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কোনো বন্দীকে প্রত্যর্পণ করবে না। আর শেখ হাসিনা তো বন্দী নয়। আরো একটা কথা উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে হাদি প্রসঙ্গ। হাদি প্রসঙ্গে যেটা দেওয়া হয়েছিল, যে হাদির আমাদের হত্যাকারীদের আমাদের হাতি দিন। নোট ভারবালে এটা লেখা হয়েছে যে হাদিকে, যে হত্যাকারীদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নামী মানে রাজনীতিবিদের, বাংলাদেশের রাজনীতিবিদের নাম জানা গিয়েছে। তাদের কি রোল, কি ছিল, কারা কাজে লাগিয়েছিল, সেগুলো এখনো জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। এই যতক্ষণ না পর্যন্ত এইগুলো পুরো মিটবে, ততক্ষণ পর্যন্ত হাদির খুনিদেরও প্রত্যর্পণ করা হবে না। বিএনপি সরকার 18 ফেব্রুয়ারি ওথ নিল, 6 মাস হতে যাচ্ছে। এই পর্যায়ে এসে আপনার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বিএনপিকে কত মার্কস দিবেন, অথবা কোথায় কোথায় আপনি অসঙ্গতি দেখছেন, কিভাবে মূল্যায়ন করবেন? আমার কাছে মনে হচ্ছে বিএনপিকে পাস মার্ক দেওয়া যাচ্ছে না। সত্যি কথা বলতে আমি দুঃখিত। আমরা খুব আশাবাদী ছিলাম যে এবার বিএনপি আসলে ওই অন্তর্বর্তীকালীন সরকার চেয়ে একটা ভালো কিছু আমরা দেখব, কিন্তু যা দেখছি এখন পর্যন্ত মোটামুটি অন্তর্বর্তীকালীন সরকারের একটা এক্সটেনশন, ও একই নীতিধারা, একই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, একই মানে লাইনের দেশ এখনো চলছে, যেটাকে তখনও আমরা খুব বিপজ্জনক মনে করেছিলাম, এখনো বিপজ্জনক মনে করছি। এবং এ পর্যন্ত সবচেয়ে যেটা বড় কথা, যেটা মানুষের সবসময় প্রথম প্রায়োরিটি থাকে, মানে জানমাল ইজ্জতের নিরাপত্তা, এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যা ছিল এখন ওর থেকে কোনো রকম তেমন উন্নতি হচ্ছে না, বরং দিন দিন অনেক ক্ষেত্রেই অবনতি হচ্ছে। বিভিন্ন সংস্থা, টিআইবি কয়েকদিন আগে একটা রিপোর্ট দিল, প্রথম 100 দিনে 600 সামথিং 29 জন বোধহয় হত্যাকাণ্ড, আর কতশো জন, এগুলো সব মানে বিরাট সব নেগেটিভ নিউজ আর কি। এবং বিভিন্ন জায়গায় শিশু ধর্ষণ, বলৎকারে, মানে মানুষকে বিভিন্ন জায়গায় খুন, যখন একেবারে অরাজকতার একেবারে চরম, এবং কোনো রকম কোনো নিরাপত্তা কারণে এরকমই একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। এবং সেটা আগের থেকে কোনো অংশেই ভালোর দিকে যাচ্ছে এরকম মনে হয়নি। পরের দিকে যেটা সেকেন্ড মানুষের কনস্ট্যান্ট থাকে, সেটা হলো খেয়ে পরে বেঁচে থাকার। সেখানেও বিরাটভাবে একটা ধাক্কা খাচ্ছে মানুষ। জিনিসপত্রের দাম প্রতিদিনই বাড়ছে, আর চাকরির সুযোগ সুবিধা, ব্যবসায়ের সুযোগ সুবিধা প্রতিদিন কমে যাচ্ছে। আমাদের মির্জা ফখরুল ইসলাম সাহেব তো কয়েকদিন আগে বললেন যে প্রায় ওনাদের হিসাবে, সরকারি হিসাবে 4 কোটির মতো শিক্ষিত বেকার যুবক এখন আছে। তারপরে মিল ফ্যাক্টরি বন্ধ হওয়ার খবর তো আর এটা দিয়ে শেষ করা যাচ্ছে না। প্রতিদিনই শোনা যাচ্ছে নতুন নতুন মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, গ্যাসের অভাবে, বিদ্যুতের অভাবে, নানান ধরনের সমস্যার কারণে।
এবং আলটিমেটলি ব্যবসা বাণিজ্য মন্দা বেশ। সেটা হলো যে এই গত 10ই আগস্টে একটা ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের একটা কমিটি আছে, অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড কি বলে ওটাকে, স্যাংশন মনিটরিং। এই স্যাংশন মনিটরিং করার জন্য যে বিভিন্ন জায়গায় যে আল কায়দা বা জঙ্গি সংগঠনদের যে স্যাংশন দেওয়া, তার মনিটরিং করে অ্যানালিটিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য সিকিউরিটি কাউন্সিলে তারা যে অ্যাডভাইস করে, সেখানে 10ই আগস্টে তারা অ্যাডভাইসের মধ্যে একটা বড় জিনিস উঠে এসছে, সেখানে বাংলাদেশের নাম উঠে এসছে। তারা বাংলাদেশের দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গায় এটা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে ওই যেটাকে ইসলামিক স্টেট বা আল কায়দা বলে এদের নেটওয়ার্ক, এবং বাংলাদেশে সুনির্দিষ্টভাবে তারা বলছে যে এটা নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা চলছে এবং সেটা চলছে, কাজ এগিয়ে যাচ্ছে, এবং এটাতে তারা উদ্বেগ প্রকাশ করেছে। ফলে সামনের দিকে আমাদের যেটা একটা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে যে আমাদের একটা মানে ইমেজ, এটা ব্যাপকভাবে ইমেজ সংকট হয়েছে। যেটা আমি একটু আগে বললাম যে উগান্ডার চেয়েও আমাদের পাসপোর্ট এখন মানুষের মানে বেশি খারাপের দিকে, মানের দিকে খারাপের দিকে গেছে। বিভিন্ন দেশের লোকরা এখন আমাদেরকে দেখলেই মানে একটা আটকে ওঠার মতো অবস্থা, এবং সেই যে একটা ইমেজ সংকট, তারপরে দেশের মানুষ খেতে পারছে না, চলতে পারছে না, মানুষের জীবনমানের কোনো নিরাপত্তা নেই। কাজে এইসবের থেকে পরিত্রাণের কোনো সম্ভাবনা হঠাৎ করে যে দেখে মনে করলাম না ঠিক আছে এখন আছে 2 মাস পরেই ভালো হবে, এরকম কোনো দেখা যাচ্ছে না। আমি একটা জিনিস এখানে বলি, সেটা হলো বাজেটের সময়, বাজেট অ্যানালাইসিস করার সময় একটা জিনিস আমি বলেছিলাম যে আমরা যেহেতু অর্থনৈতিক মন্দা চলছে আমাদের সারা বিশ্বে, এখন অর্থনৈতিক মন্দা, আমাদের দেশে অর্থনৈতিক মন্দা চলছে, সেখানে যে টার্গেট দেওয়া হচ্ছে, যেভাবে বাজেট করা হয়েছে, সেই বাজেটে যে মানে যেটা আর্নিং দেখানো হয়েছে, আমি বলছি এই আর্নিং তারা করতে পারবে না। 2 লক্ষ প্রায় 29 থেকে 30 হাজার কোটি টাকা মানে যে আর্ন করবে, তার চেয়ে পরিচালন ব্যয় যে সরকার চালাতে যে হয় তার চেয়ে কম আর্নিং হবে সার্বিকভাবে, এবং সেটাকে ঋণ করে মোকাবেলা করতে হবে। কাজে সরকার কিন্তু সামনে, কালকে আমাদের এক মন্ত্রী, আমাদের ইকবাল হোসেন টুকু, উনি বলেছেন এক জায়গায়, হয়তো কথায় বলেছেন, কিন্তু কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে সামনের দিকে আমরা সরকারি কর্মচারীদের বেতন দিতে পারবো কিনা সেটা নিয়ে সংশয় দেখা দিচ্ছে, এবং এটা আমি বাস্তবতাই মনে করছি। আমরা বেতন কিন্তু এখনো ওনারা দিতে পারছেন না, ঋণ দিয়ে দিচ্ছেন, এবং সামনেই পুরো বছর ঋণ দিয়েই তাদেরকে চালাতে হবে, এবং এই ঋণের কোনো মানে ঋণ করার কোনো জায়গা নেই। বাংলাদেশের ব্যাংকও এমন কোনো সাফিসিয়েন্ট নেই, বিদেশিরা কেউ ঋণ দিচ্ছে না, কেউ বাজেট সাপোর্ট কিছু করছেন না। কাজে সরকারকে বড় একটা ধাক্কা দিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে অর্থমন্ত্রী নিজেই বলেছেন যে অর্থনৈতিক যে নেতিবাচক অবস্থা দেশের, সেটি কাটিয়ে উঠতে 2 বছর সময় লাগবে। কেন 2 বছর সময় লাগবে? অথবা এই অবস্থায় দেশে বিনিয়োগ নেই, কর্মসংস্থান নেই, একের পর এক শিল্প কলকারখানা শাটডাউন হচ্ছে, বিদ্যুতের অবস্থা তো আমরা সবাই জানি, সেটির একটি প্রভাব পড়ছে। আ একসাথে এত কিছু একবারে শাটডাউন হয়ে যাওয়ার কারণ কি? আপনার কি মনে হয়? এবং সরকার থেকে বলা হচ্ছে যে এর পেছনে দায়ী আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের দুর্নীতি, অবাধ লুটপাট এগুলোকে দায়ী করা হচ্ছে। টাকা পাচার ইত্যাদি। ওই যে হ্যাঁ, আওয়ামী লীগ কিছুটা দায়িত্ব বটেই, তবে আওয়ামী লীগ যে ধারায় চলছিল, তারা বিপদগুলো সামনে নিয়ে চলছিল, এবং এটা নিয়ে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এটা একটা সমাধান করারও চেষ্টা করছিল। যেমন এখন যেটা যেটা বিভিন্ন সময় থেকে গেছে আর কি, যেমন উনি যেটা 2 বছর বলছে সেটা কথা বলি, উনি এটা কোনো কারণ দেখাননি, উনি একটা নিজের থেকে মনের ইচ্ছায় বলেছেন যে আগামী 2 বছরে হয়তো হতে পারে, কিন্তু উনি সুনির্দিষ্ট কোনো রূপরেখা দেননি যে 2 বছর পরে আমরা ইকোনমিক রিকভারিটা করবো। এখনো আমাদের অবস্থা খুবই খারাপ। আওয়ামী লীগ যেখানে সেরে গেছে, তার চেয়ে 2 বছর চলে গেছে। এই সময় অন্তর্বর্তীকালীন সরকার একেবারে যেটা আওয়ামী লীগ যেগুলো খারাপগুলোকে কাটানোর জন্য যে কতগুলো স্টেপ নিয়েছিল, এগুলোকে ওনারা স্টপ করে দিয়েছেন, এবং ওটার ফলে 2 বছর পিছিয়ে যাওয়াতে এখন এগুলোকে আবার তাল সামলিয়ে ফিরে আসে একেবারে একটা অসম্ভবের মতো অবস্থা। আমি এটা জেনে শুনে বলছি। আমি বলতে চাচ্ছি আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, যে গ্যাস সংকটের সামনের দিকে কমবে না, আরো বাড়বে। আর ইলেকট্রিসিটির ব্যাপারে ওরা অনেক ডাইভার্সিফাইড করেছিল, সেখানে কিন্তু ওই যে যেমন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে ইলেকট্রিসিটি ওগুলো দিতে আসতো, এবং বিভিন্ন জায়গা থেকে বিদেশ থেকে আনার জন্য ব্যবস্থা করেছিল, ওগুলোর থেকে কিন্তু এখন আমরা যদি করতে পারি তাহলে এগুলো চালু থাকবে, কিন্তু ওটাও এখন কোনো এই 2 বছর কোনো কাজ হয়নি, সবকিছু প্রায় স্ট্যান্ড স্টিল। কাজে এনার্জি ক্রাইসিস ইজ নট গোয়িং টু বি স্টপ ভেরি সুন। আর এনার্জি ছাড়া বাংলাদেশের কোনো কিছু ইনভেস্টমেন্ট হবে না, কোনো অগ্রগতি হবে না। উই আর ইন এ বিগ মেস। আর তারপরে বললাম যে টাকা পয়সা যা আছে এগুলো দিয়ে মানুষের ট্যাক্স দিচ্ছে, এই ট্যাক্সও সামনে মানুষের দিতে পারবে না, যেহেতু কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড নেই। ট্যাক্স দিবে কোথা থেকে মানুষকে জোর করে আর কিছু মানে ব্যবসা বাণিজ্য না থাকলে কোথেকে ট্যাক্স দেবে? আপনি এর মধ্যে আ অর্থনৈতিক পরিস্থিতির কথা তুললেন দেশের।
এবং অবশ্যই আইন শৃঙ্খলা জড়িত যে পরিস্থিতি সেটির কথাও তুললেন। আপনি কি মনে করছেন যে মানে যেভাবে আপনি বলছেন তাতে মনে হচ্ছে দেশ একেবারে স্থবিরতার দিকে যাচ্ছে অথবা স্থবির হয়ে আছে। বিষয়টা কি এরকম? বাংলাদেশ এখন যে পজিশন আছে, আমি উৎকণ্ঠিত। এখন আমি উৎকণ্ঠিত কি অযথা হচ্ছে এরকম মনে করার অনেক কারণ থাকতো, কিন্তু আমি খুবই অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। আমি এনআরটি সেক্টরে কাজ করেছি এখানে। আমি মন্ত্রী এমপি হওয়ার আগে প্রায় 7-8 বছর আমি স্পেশালি ট্রেন ছিলাম। পরে এখানে এসে আমি বাণিজ্য মন্ত্রণালয়ে কাজ করেছি। আমি ইন্টারন্যাশনাল যেমন বিমান পর্যটন মন্ত্রণালয়ে কাজ করছি। আমার কিন্তু ওয়াইড একটা অভিজ্ঞতা আছে। আমি সেই জন্য এনার্জি সিকিউরিটি সম্পর্কে আমি ওই 2023-24 সালে আমি ওয়ার্ন করেছিলাম যে এনার্জি সিকিউরিটিতে সরকার কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছিল। ওটা সাফিসিয়েন্ট হতো কি না হতো সেগুলো সব স্টপ হয়ে গেছে, সেগুলো এখন কিচ্ছু নেই। কাজে সামনের দিকে ধাপ করে এনার্জি আরো কমে যাবে, এবং বিদ্যুৎ না থাকলে আর গ্যাস না থাকলে আপনি পৃথিবীর যে কোনো লোককে আনবেন, এখানে কেউ কিছু করতে পারবে না, এখানে কোনো ইনভেস্টমেন্ট হবে না। এত লক্ষ কোটি কোটি মানুষ বেকার, এদের কোনো যাওয়ার জায়গা নেই। আল্লাহ হয়তো আমাদের রক্ষা করবে, সবসময় আল্লাহ আমাদের রক্ষা করে। আমার কাছে মনে হচ্ছে খারাপ অবস্থা, খারাপ। এবং সরকার সবচেয়ে বড় ধাক্কাটা যেটা খাবে সরকার আমার কাছে মনে হচ্ছে সেটা অর্থ অভাব। আপনি বেতন দিতে পারবেন না, আপনার পুলিশকে বেতন দিতে পারবেন না, আপনার আশেপাশে বডিগার্ডদের বেতন দিতে পারবেন, রাস্তা আপনি হাঁটবেন কিভাবে, কর্মচারীদের বেতন দিতে পারবেন না। আমি বলতে চাচ্ছি যে এরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে বাংলাদেশে, কিন্তু এটাকে উদ্ধার করবে এই সময় এরকম কোনো অবস্থা আমি কাউকে দেখছি না। যেহেতু বিদেশিরা সবাই এখন ওই যে ইরান যুদ্ধের কারণে সবাই বিভিন্নভাবে বক ডাউন হয়ে গেছে, সবারই ব্যবসা বাণিজ্য কমে গেছে। পয়সা আসে হঠাৎ করে বিরাটভাবে এখানে বাংলাদেশে ইনভেস্ট করবে বা টাকা দিবে তাদেরকে, যেটা সৌদি আরব দীর্ঘদিন পাকিস্তানকে টাকা দিয়েছে, ক্যাশ টাকা দিয়েছে। তো অনেক সময় চায়না অনেককে দেশকে দেয়, কিন্তু চায়না সবসময় পোটেনশিয়াল না দেখে দেয় না। চায়না এখন আর টাকা বাংলাদেশে দিবে এরকম কোনো কমিটমেন্ট করেনি। যেগুলো জায়গা তারা নিয়েছে এগুলো তারা ডেভেলপমেন্ট করার জন্য যে বিদ্যুৎ এবং গ্যাসের দরকার, এটার ব্যবস্থা না হলে তারা ইনভেস্টমেন্ট করতে আসবেও না। তার কাজে বাংলাদেশে ইনভেস্টমেন্টও আসছে না, টাকাও আসছে না। বিদ্যুৎ সেক্টর, গ্যাস সেক্টর এগুলো অত্যন্ত নাজুক পরিস্থিতিতে আছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন খুব খারাপ পরিস্থিতি, এবং বাংলাদেশের সরকারের অর্থের অভাব অত্যন্ত প্রকট বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। এবং তার মধ্যে আবার এই যেটা সমস্যা সবচেয়ে বড়, এইসব পরিবেশে যেটা দাঁড়িয়ে যায়, দুর্ভিক্ষ হয়, গৃহযুদ্ধ হয়, এবং সেখানে এই মিলিটেন্সির, বিশেষ করে এই আল কায়দা টাইপের মিলিটেন্সির উদ্ভব হয় খুব দ্রুত গতিতে। এবং এটাই হলো বড় একটা ক্রাইসিস যেটা অলরেডি শুরু হয়ে গেছে। এবং এটা যদি হয় তাহলে বাংলাদেশ আর গাজার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যখন ওই আশেপাশে যারা থ্রেট মনে করবে এইসব কারণে, তারা ওই গাজার মতো অবস্থা আমাদের দাঁড়িয়ে যেতে পারে। আমি এটা অনেক আগের থেকে বলেছি এবং বলে আসছি এখনো, যে আমি হয়তো বেশি দুশ্চিন্তা করছি, কিন্তু আমার দুশ্চিন্তা করার কতগুলো গ্রাউন্ড আছে, সেই জন্য বলছি। গাজাতে তো আর গৃহযুদ্ধ নয়, গাজাতে তো অন্য একটি পরাশক্তি বা অন্য একটি শক্তির আক্রমণ, আগ্রাসন। কিন্তু আপনি কেন বাংলাদেশকে গাজার মতো পরিস্থিতির দিকে মনে করছেন? এই জন্য বলছি যে গৃহযুদ্ধের কারণে নয়, ওখানে মিলিটেন্সি ডেভেলপ করে। যখন মানুষের অভাব অভিযোগ বেশি হয় প্রিডমিনেন্টলি মুসলিম কান্ট্রিতে, যেটা ভারতের জন্য একটা বড় সমস্যা। অনেকে ভারত সম্পর্কে অনেক ধারণাটা ক্লিয়ার নেই। ওদের সমস্যাটা কিন্তু বাংলাদেশের ব্যবসা বাণিজ্য তাদের কোনো বড় জিনিস নয়। ভারত একটা বিশাল কান্ট্রি, বড় সাইজে, বড় রিসোর্সে অনেক বড়। রিসোর্স খালি মিনারেল রিসোর্স না, হিউম্যান রিসোর্স, সব ধরনের রিসোর্স ওদের কাছে। থার্ড হলো ওরা মিলিটারি পাওয়ার, বিরাট দেশ। কিন্তু ওদের জন্য বাংলাদেশের স্ট্র্যাটেজিক লোকেশন, ওদের বিরাট 4000 কত কিলোমিটার ওদের বাউন্ডারি, কমন বাউন্ডারি, এবং এখানে অনেক সেন্সিটিভ এলাকা আছে ওদের। এবং এখানে যদি মানুষ গরিব থাকে, গরিব মানুষের মধ্যে মুসলিম হয়, তাহলে এখানে একটা মিলিটেন্সি টেন্ডেন্সি দেখা, যেটা আল কায়দা এখন দেখা যাচ্ছে। এই সুযোগটি কেন? আমরা দেখলাম ডক্টর ইউনূস সরকারের সময় থেকে জঙ্গিবাদের এক ধরনের মাথাচাড়া দেওয়ার চেষ্টা, এবং সেটি কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখলামও। আইসিসির কালো পতাকা নিয়ে দিনের পর দিন মিছিল, বিক্ষোভ এবং মৌলবাদের আস্ফালন। এখন এসে আল কায়দার নতুন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠনের সেল বাংলাদেশে এস্টাবলিশড চেষ্টা করা হচ্ছে। এর কারণ কি মনে হয় আপনার? এটার কারণ হলো কি, ওরা অনেকদিন থেকেই মৌলবাদীরা এখানে অ্যাক্টিভ ছিল, যেটা শেখ হাসিনার সময় খুব কঠোর হস্তে দমন করা হয়েছে। আমরা ওনাকে অনেক সময় এটা নিন্দাবাদ করতাম, কিন্তু আমরা এটা বুঝতে পারিনি। এখন বোঝা যাচ্ছে যে ছিল। এবং এই স্টুডেন্টদের একটা খুব ন্যায্য দাবি, কোটার বিরুদ্ধে আন্দোলন যেটা হয়েছে, এবং এই স্টুডেন্টরা যে দাবিটা শুরু করেছে আমরা সেখানে যোগদান করেছিলাম। এটা ছাত্রদের দাবি থেকে ছাত্র জনতার বৈষম্য বিরোধী একটা আন্দোলনে রূপান্তরিত হয়েছিল। সেটাকে এটার ক্যামোফ্লেজে এরা ভিতরে ঢুকে ব্যাপকভাবে সরকারের বিপর্যয়ের জন্য অনেক কিছু করেছেন, সরকারকে পতন করিয়েছেন। এখানে
আমরা এখন অনেক জায়গা থেকে অনেক কিছু শুনতে পাচ্ছি, ইন্টারন্যাশনাল ইনভলভমেন্টের কথা আসছে। যাই হোক, কিন্তু তখন তারা বলতে চাইলেন যে এটার জন্যই আন্দোলন হয়েছে, আন্দোলনটা আমরা এই ওদের একটা রাইটিস্ট উত্থান, ওটাই বলছো আমরাই করেছি, আমাদেরই, আমরা মানুষকে হত্যা করেছি, পুলিশকে হত্যা করেছি, আমরা নাশকতা করেছি, আমাদের কারণেই হয়েছে। এবং এমনকি ওনাদের কিছু কিছু যারা লিডারশিপে ছিলেন তারা বললেন যে আমরা প্রস্তুত ছিলাম, যদি এটাতে না সফল না হতাম তাহলে অস্ত্রশস্ত্র নিয়ে আমরা যুদ্ধ করে এটাকে স্বাধীন করতাম। তার মানে তাদের যুদ্ধ প্রস্তুতি ছিল, তাদের অস্ত্রশস্ত্র ছিল, গোলা বারুদ ছিল, তাদের ট্রেনিং ছিল। এগুলো কে করিয়েছে? এগুলো সমস্ত উগ্রবাদী সংগঠনগুলো, এগুলো ছাড়া। এবং জামাত স্বীকার করেছে যে তারা এটার সঙ্গে ব্যাকগ্রাউন্ড এরাই ছিল, বিদেশিরা সমর্থন করলো, তারা এখানে চালু করলো এবং সেখানে দেশটাকে ভাগ করলো সুন্দরভাবে। একটা হলো রাইটিস্ট যেটাকে বলা যায়, এবং উগ্রবাদী এবং মৌলবাদীরা এবং সাম্প্রদায়িক শক্তি, আর একটা হলো লিবারালস। আর আরেকটা করলো যে যারা ওই মানে শেখ হাসিনার সরকারের সময় অত্যাচারিত হয়েছে বিভিন্ন কারণে, তারা সবাই দেশপ্রেমিক। এই অত্যাচারিত লোকরা যখন দেশপ্রেমিক হিসাবে সার্টিফিকেট, দেশের রাষ্ট্রের থেকে সার্টিফিকেট পেয়ে গেল, তখন সমস্ত ধরনের এই আল কায়দা টাইপের যতগুলো সংগঠন সবগুলোই দেশপ্রেমিক হিসাবে বাংলাদেশে অফিসিয়ালি অ্যাকসেপ্টেড হল। এবং তারপর থেকে তারা বিভিন্ন তাদের সাজা মাপ, তাদেরকে ইয়ে থেকে দেওয়া হলো, তাদেরকে মুক্তি দেওয়া হলো জেল থেকে, তাদেরকে খালাস করে দেওয়া হলো, সমস্ত চার্জ বাতিল করে দেওয়া করে ফ্রি করে দেওয়া হচ্ছে। এবং এরা তখন আবার একটা সুযোগ পেল, এবং এরা এই দেশটাকে, যেহেতু মুসলিম প্রধান দেশ এবং এখানে পভার্টি, মানুষ খুব এই গরিব, সেই পভার্টির সুযোগ নিয়ে এবং ইসলামী ভাবধারাটাকে বিভিন্নভাবে তাদের মাথায় ঢুকিয়ে দিয়ে তারা একটা মিলিটেন্সি করার চেষ্টা করে, যেটা কিন্তু গাজাতেও একই জিনিস হয়েছে। সেই ভারত বিরোধী শক্তি এখন স্ট্রং বেশি, এবং সরকারও একটি শর্ত জুড়ে দিয়েছে, এরকম গুঞ্জন শোনা আছে, যদি এটি কোনো ভিত্তি আমরা এখনো পাইনি, যে শেখ হাসিনাকে যতক্ষণ পর্যন্ত প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ভারতের সাথে নতুন কোনো সম্পর্ক নয়, বা সম্পর্কের উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়া নয়। আপনি কি তেমনটি মনে করেন? এটা আমি জানি না সরকারকে কারা কি বুদ্ধি দিচ্ছে। আমার অভিজ্ঞতা থেকে বলছি যে এটা মানে দারুণভাবে সরকারকে মিসগাইড করা হচ্ছে। একটা জিনিস আমরা অনেক সময় ভুল করি, মানে কি বলবো এটাকে, আমি নিজেকে ছোট করে বলতে চাই না, কিন্তু ভারত একটা বড় শক্তি, যেটা বললাম বড় দেশ, এদের বড় অনেক রিসোর্সফুল কান্ট্রি, বড় একটা সামরিক শক্তি, এবং এদের কাছে বাংলাদেশের গুরুত্ব, ব্যবসা বাণিজ্যকে যেটা আমরা বলতে চাই বাংলাদেশ, ওদের ওটা গুরুত্ব নাই। ওদের একটাই গুরুত্ব আছে, যে এটা একটা ল্যান্ড যেটা স্ট্র্যাটেজিক লোকেশনে অবস্থিত, এবং যেখানে হিউজ পরিমাণে মুসলিম মেজরিটি এবং পুয়ার কান্ট্রি। এটাকে আমাদের বিরুদ্ধে যদি কেউ ব্যবহার করতে চায়, এটাকে একটা হিসাবে ইউজ করতে পারবে। এখানে যেমন আল কায়দা আসে, এরকম ধরনের সন্ত্রাসী গোষ্ঠী আসে, এরকম ধরনের সাম্প্রদায়িক শক্তি আসে, তারা আমাদের ক্ষতি করার জন্য এটাকে, এই ভূমিটাকে ব্যবহার করতে পারে। এটাকেই তাদের একমাত্র কনসার্ন, এবং তারা সবসময় চায়, আমি দেখেছি তাদের, কে কি বলে আমি জানি না, তারা চায় যে এই দেশটা তাড়াতাড়ি একটু সমৃদ্ধশালী হোক, মানে গরিব থেকে উপরে উঠুক, তাহলে আমাদের এই সংখ্যাটা থাকবে না। এখন প্রশ্ন হলো যে না, এখন যদি ভারতের ওগুলো তাদের প্রিপারেশন নিচ্ছে, আমরা অনেক সময় ভুল করি। ওরা কিন্তু সাধারণভাবে এটাকে একটা শান্তিপূর্ণভাবে একটা প্রসপারাস দেশ হোক, এখানে কোনো সেরকম কোনো সমস্যা না থাকুক, আস্তে আস্তে সব শিক্ষিত হয়ে উঠুক, মানুষের সম্পদশালী হোক, তাহলে এই মিলিটেন্সি এখানে খরচে আসবে না এবং ওরা সেফ থাকবে, এটা তারা মনে করে। এই জন্য তারা, অর্থাৎ দুটি বিষয় পরিষ্কার জানিয়ে দেওয়া হলো। এক হচ্ছে তারেক রহমানের 22, 23, 24 এলে এসো, না এলে পরে তোমার গঙ্গা তিস্তা জলবন্টন চুক্তি জলে গেল, আর ভবিষ্যতের ব্যবসাগুলো জলে গেল। আর 2 নম্বর হচ্ছে হাদির হত্যাকারীদের এখনই আপনারা পাচ্ছেন না। এদিকে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি না খলিলুর রহমানের অবস্থা তো আগেই আপনাদের বলেছি আগের ভিডিওতে, না খলিলুর রহমান, না ওই যে আপনাদের আরেকজন উপদেষ্টা আছে তিনি, না শামা ওবায়েদ, কেউ না, নতুন একজন মুখপাত্র, তার নাম হচ্ছে KM শাহিদুল হক। সে, তাকে দিয়ে বলানো হয়েছে যে এখনো পর্যন্ত মানে ভারতে যাওয়ার মতো, তারেকের যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়নি, অর্থাৎ ভারতে আসবে না তারেক রহমান। কিসের অনুকূল পরিস্থিতি? পৃথিবীর সব নেতা আসছে, তারেক রহমান কে এমন হনু তিনি আসতে পারবেন না? আমি বলেছি না, মোদি ভয়, সার্জিও গোরের ভয়, এলে একবার টুটি চিপে ধরবে, তাই উনি কখনোই আসবেন না। তাতে দেশ জল পাক বা না পাক, খাবার পাক বা না পাক, ডিজেল তেল পাক না পাক,
তারেক রহমানের বাংলাদেশের কিছু যায় আসে না। বাংলাদেশের মানুষের ভোগান্তি আরো বাড়লো। এরপরে আরো একটা খবর আছে, সেটা হচ্ছে সারা কুক, তিনি আজকে আমাদের দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করেন। প্রায় 1.5 ঘন্টা মতো তাদের মধ্যে কথাবার্তা হয়। এই লাঞ্চ ওখানে করেছেন উনি, 1.5 ঘন্টা মতো কথাবার্তা হয়েছে। কি কথাবার্তা হয়েছে তা জানা যায়নি। আর এই সারা কুকি কিন্তু নির্বাচনের আগে দিল্লি এসে 7 দিন পড়েছিলেন, যাতে ভারতবর্ষ জামাতের সঙ্গে একটু বোঝাপড়া করে নেয়। এই সারা কুক হচ্ছে জামাতের একটা মানে সমর্থনকারী। তা এখন মানে ওই যে আমাদের ট্রেড ডিল হওয়ার পর MI6 নিজেদের পাটা কিছুটা তুলেছে বাংলাদেশ থেকে। এখন যেটা ঠিক হয়েছে, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন এবং ভারত, এই 4টে রাষ্ট্র মিলে সুরক্ষার ব্যবস্থা এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যবস্থা করবেন। প্রত্যর্পণ নয়, কিন্তু প্রত্যাবর্তনের ব্যবস্থা হবে। এবং এটাও ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই বিমস্টেক এবং ব্রিক্সের সম্মেলন মিটে যাওয়ার পর এই সরকারের গদি যাবে। আজকে তারিখ দিয়ে আপনারা লিখে রাখতে পারেন, এই সরকারের একদম ক্লক ইজ টিকিং, যাকে বলে ডিজ আর নাম্বার, যেভাবেই বলেন না কেন, তারেক রহমান সরকারের ইতি পড়ে যাচ্ছে। আর আমার কথা যেটা বলেছিলাম, তাদের লন্ডনের টিকিট কাটার জন্য, লন্ডনের টিকিট আপাতত কাটার ব্যবস্থা ওনাকে করতে হবে, সেটা জোর করে হোক, আর নইলে পরে শেখ হাসিনার হাতে পড়েই হোক। এইবার কথা হচ্ছে, শেখ হাসিনা ফিরে গিয়ে এই নির্বাচনে লড়বেন। যদি জামাতি যদি পড়ে যায়, সরকারি যদি পড়ে যায়, প্রধানমন্ত্রী যদি পালিয়ে যায় এবং হুড়ুড় করে যদি কিছু একটা অঘটন ঘটে যায়, অঘটন মানে বড় রকমের অঘটন, যেটার ইঙ্গিত আমি বহুদিন ধরে বলছিলাম, অঘটন যদি ঘটে যায়, তাহলে পরে এই সরকারের কেউ আর দেশে থাকবে না। সেক্ষেত্রে সরকার পড়ে যাবে। সরকার পড়ে গেলে একটা রাষ্ট্রপতির হাতে একটা অন্তর্বর্তী সরকার থাকবে, তারপর একটা নির্বাচন হবে এবং যে জিতবেন, যদি বিএনপি জেতে বিএনপি জিতবে, আর তারেক রহমান ছাড়া যদি বিএনপি জেতে তাহলে বিএনপি জিতবে, আর না হলে পরে শেখ হাসিনা জিততে পারে, শেখ হাসিনা জিতবেন, তিনি প্রধানমন্ত্রী হবেন। এটা মানে 2027-এর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এতদিন ধরে এই যে ভারতে আসা নিয়ে এত কথাবার্তা, আর বারবার আমি কাউন্টার করে যাচ্ছি, না এরকম কোনো কথা হয়নি। আলটিমেটলি এই নোট অফ ভারবার কিন্তু আজকে একদম পরিষ্কার করে দিল যে ভারতবর্ষ আগে কোনো রকম কথা বলেনি, এবার একদম চূড়ান্ত ডেট ঠিক করে দিয়ে জানিয়ে দিল যে এর মধ্যে এলে বাবা এসো, না এলে তুমি তোমার মতো থাকো, আমরা আমাদের মতো থাকো, আমরা বুঝে নেবো। আর শেখ হাসিনার দেশে ফিরে যাওয়ার ব্যাপারটুকু 4টে দেশ মিলে, আমি আগেও বলেছিলাম, ফ্রান্সের মধ্যে রয়েছে, ইউকেটা নতুন ঢুকলো, ফ্রান্স, আমেরিকা, ভারত, 3জন একসঙ্গে আছে, রাশিয়া আছে। চীন আপত্তিও করেনি, চীন কোনো সরকারিভাবে বিবৃতিও দেয়নি, সেটাও আমি আপনাদের বলেছিলাম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে 3টে ডেট, এলে এসো, না এলে বরাবরের মধ্যে বিদায় হও। সারা কুক তিনি এখন পাল্টি খেয়েছেন, জামাতের দিক দিয়ে এসে পাল্টি খেয়ে তিনি এখন মানে সরকারের কথা শুনছেন, অর্থাৎ ব্রিটেনের কথা শুনছেন। ব্রিটেন পরিষ্কার বলে দিয়েছে যে আমরা ওনার হাসিনার পক্ষে, তো তার দেশে ফেরার পক্ষে, আর হাদির হত্যাকারীদের আপনারা পাচ্ছেন না। আর গঙ্গার জল, তিস্তার জল, চুক্তি ফুক্তি সমস্ত ভেসে গেল গঙ্গার জলে। এবার খাদ্য পানীয়ের কি হবে না হবে, এবারে ভেবে দেখুন। আপনার সামা উপায়ের তো একদিকে বলে বেড়াবেন যে দিল্লিকে ঠিক করতে হবে, বাংলাদেশের সঙ্গে কি সম্পর্ক চায়। আরে দিল্লিকে, বাংলাদেশকে ঠিক করতে হবে দিল্লির সঙ্গে কি সম্পর্ক চায়, উনি তো উল্টো বলেছেন। ওনাদের ঠিক করতে হবে ভারতবর্ষের সঙ্গে কি সম্পর্ক চায়। তা এইটা আমার হাতে এইমাত্র খবরটা এলো, ওই জন্য ছাড়তে আবার